নমস্কার, আমি বনশ্রী। আমার কহন চ্যানেলে আমার শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সকলের সুস্থতা কামনা করি। আজ শোনাব আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতির সপ্তম পর্ব। মিছে কথা বলবি, তা কি করব? বিপাকে পড়লে স্বয়ং নারায়ণও মিছে কথা বলে। বলে তোকে বলেছে। নেড়ু তীব্র কণ্ঠে বলে ওঠে, পাহারা দে তোরা ওকে, আমি গিয়ে দেখি মেজো কাকা বাড়ি আছেন নাকি। আর মেজো কাকা জমায়োকে গ্রাস করেছে রে নেড়ু, তাতে মেজো কাকা ডরায় না। জটাতার বউ তো মরে গেছিল, বাঁচাননি? কত লোককেই তো বাঁচান। আমি যাব আর আসব, তবে কপালক্রমে যদি দেখা না পাই তাহলে এই রঘুর আশায় জলাঞ্জলি। অগত্যায় রঘুর বাস্তববাদী বন্ধুরা পলায়তে নীতি ত্যাগ করে রঘুর মৃতদেহ পাহারা দিতে সম্মত হলো। মায়া কি তাদেরই করছিল না? কিন্তু কি করবে? তারপরে জ্বলন্ত আগুনের মতো সংবাদটাই আগুনের মতোই এখান থেকে ওখানে, এ ঘর থেকে ও ঘর দাউ দাউ করে জ্বালিয়ে দিয়ে গ্রাম শুদ্ধ সবাইকে টেনে এনেছে এই বুড়ো বটতলায়। তারপর চলছে জল্পনা কল্পনা। সর্দি গরমি শরৎকালে, তা হবে না কেন? শরতের রোদই তো বিষ তুল্য। গণেশ তেলির শালির ছেলেটা সেবার ঠিক এই রকম করে। আর জীবন সাঁকড়ার ভাইপোটা নেপালের ভাগ্নিটাও তো। আরে বাবা, সে এ নয়, সে অন্য ঘটনা। আমার পিশ্বশ্বরের দেশেও একবার কাদের নাকি বুড়ো বাপ ঘাট থেকে আসতে গিয়ে সহসা সমুদ্র কল্লোল স্তব্ধ হয়ে গেল। কবরেজ মশাই আসছেন, বাড়ি ছিলেন না, কোথা থেকে যেন ফিরেই শুনে পালকি করেই বুড়ো বটতলা এসে হাজির হয়েছেন। সাহিত্য বালকের দিকে তাকিয়েই চমকে উঠলেন রামকালী। চমকে বললেন, কখন হয়েছে এরকম? নেড়ুর দিকে তাকিয়েই বললেন। নেড়ু সভয়ে ঘটনাটা বিবৃত করল। রামকালী নিচু হয়ে ঝুঁকে ছেলেটার হাতটা তুলে ধরে নাড়ি পরীক্ষা করে নিঃশ্বাস ফেললেন। তারপর আস্তে মুখ তুলে বললেন, কাদের খেতে রাগ খেয়েছিলি? অন্য সব বালকরাই নাগালের বাইরে, নেড়ুই রাজসাক্ষী, তাই নিরুপায় স্বরে গুপ্ত কথা প্রকাশ করে। বসাকদের কিছু কামড়েছে বলে চেঁচিয়ে ওঠেনি একবারও? না তো। নেড়ু অবাক হয়। সমগ্র জনসভা একটি মানুষের মুখের দিকে তাকিয়ে চিত্রার্পিত পুত্তলিকাবৎ দণ্ডায়মান। এমনকি তুষ্টুরা পর্যন্ত স্তব্ধ হয়ে গেছে, হাঁ করে তাকিয়ে আছে। বোধ করি কোনো একটু ক্ষীণ আশায় বুক বেঁধে। সর্দি গর্মি নয়, নিষ্ঠুর নিয়তির মতো উচ্চারণ করেন রামকালী, সাপের বিষ। সাপের বিষ? একটা সমস্যার চিৎকার উঠল। কোথায় কোথায় কেটেছে? কাটেনি কোথাও, সে তো ওর সঙ্গীরাই বলছে। রামকালী নিঃশ্বাস ফেলেন। খাওয়ার সঙ্গে সঙ্গে দেহে বিষ প্রবেশ করেছে। একটু আগে যদি হাতে পেতাম, চেষ্টা করে দেখতাম। এখন আর কিচ্ছু করবার নেই। কবরেজ মশাই হাহাকার করে পায়ে আছড়ে পড়ল তুষ্টু। জগতের সবাইকে জীবন দিচ্ছেন কবরেজ ঠাকুর, আর আমার নাতিটাকেই কিছু করবার নেই বলে ত্যাগ দিচ্ছেন। রামকালী ডান হাতটা তুলে একবার আপন কপাল স্পর্শ করে বলেন, আমার ভাগ্য। আপনার পায়ে ধরি ঠাকুরমশাই, ওষুধ একটু দেন। এবারে আছড়ে এসে পড়েছে বুড়ি, তুষ্টুর বউ। রামকালী কোনো উত্তর দেন না, লক্ষ্যহীন দৃষ্টিতে তাকিয়ে থাকেন জনতার দিকে। কিন্তু সাপের বিষ মানে কি? আহারের সঙ্গে সাপের বিষ আসবে কোথা থেকে? সহসা একে আকাশ থেকে পড়া বিপর্যয়ের কথা বলছেন কবরেজ মশাই? তুষ্টুর মতো নির্বিরোধী নিরীহ মানুষটার এত বড় মহাশত্রু কে আছে যে তার বংশে বাতি দেবার সলতেটুকু উৎপাটিত করবে, জ্বালিয়ে পুড়িয়ে খাক করবে? গুঞ্জন উঠছে জনতা থেকে। কবরেজ মশাই সাপের বিষের কথা বলছেন? এত বড় শত্রু কে আছে তুষ্টুর? কেন ভগবান? তীক্ষ্ণ একটা ব্যঙ্গতিক্ত হাসির সঙ্গে কথাটা শেষ করেন রামকালী। ভগবানের বাড়া পরম শত্রু আর মানুষের কে আছে তুষ্টু? কিন্তু এত সংক্ষিপ্ত ভাষণ বোঝে কে? বিশদ না শুনতে পেলে ছাড়বেই বা কেন লোকে? শুধু সাপের বিষ ফতোয়া জারি করে নিষ্ঠুরের মতো নীরব হয়ে থাকলে প্রশ্ন বিষের দাহে যে ছটফট করবে লোকে। বলতেই হবে রামকালীকে। সাপে কাটল না, তবু তার বিষ এলো কোথা থেকে? কিন্তু উত্তর দিয়ে যে রামকালী বাকশক্তি রহিত করে দিলেন সবাইকে, একই তাজ্জব কথা। আখের খেতে সাপের গর্ত ছিল, থাকেই এমন। ঠিক যে আখ গাছটার গোড়ায়, সেই বিষের থলি, সেই আখটাই তুলে খেয়েছে হতভাগ্য ছেলেটা। এ কি বলছেন কবরেজ মশাই? যা সত্য তাই বলছি। হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মোছেন রামকালী। গম্ভীর কণ্ঠে উচ্চারিত হয়, নিয়তির উপরে হাত নেই, আয়ু কেউ দিতে পারে না। তবু এক্ষুনি টের পেলে বিষ তোলার চেষ্টাটা অন্তত করতাম, কিন্তু তা হবার নয়। অদৃশ্য নিয়তি অমোঘ নিষ্ঠুর।
অমোঘ নিয়তি। তবু উৎসাহী কোনো এক ব্যক্তি সাপের বিষ শোনা মাত্রই হাড়িপাড়ায় ছুটে গিয়ে ডেকে এনেছে বিন্দে ওঝাকে। বিন্দে এসেও ধীরে ধীরে মাত নাড়ে, অর্থাৎ সে এক কথা, আর কিছু করবার নেই। কিন্তু মরাকে বাঁচাতে না পারুক, জ্যান্তটাকে তো মারতে পারে বিন্দে। সেই সর্বনাশের মূল স্বয়ং যমটাকে মন্ত্রের জোরে শেষ করে দিক সে। জনমত প্রবল হয়ে ওঠে। হয়তো এই তীব্র বাসনার মধ্যে অন্য একটা প্রচ্ছন্ন বাসনাও সুপ্ত হয়ে রয়েছে। সন্দেহ নেই রামকালী কবিরাজ দেবতা, তার বিচার নির্ভুল। কিন্তু এহেন কৌতূহলোদ্দীপক কথাটার একটা ফয়সালা তো হওয়া দরকার। বিন্দেকে ঝুলোঝুলি করতে থাকে সবাই। রামকালী সামান্য একটু বিষণ্ণ হাসি হেসে বলেন, যাচাই করতে চাও? হায় হায়, আগে একই কথা কি বলছেন ঠাকুরমশাই? যা বলছি তাতে ভুল নেই বাবা সকল। যা হোক, একটা কথা কেউ বললেই সেটা বিশ্বাস করে নিতে হবে তার কোনো হেতু নেই। কিন্তু হতভাগার দেহটার যথাযথ একটা ব্যবস্থা আগে না করে বিন্দে মাথা নেড়ে বলে, আগে বিশ্বহরীর পো যখন কাটেননি তখন ওতে আমার কিছু করার নেই। ও আপনার সহজ মৃত্যুর হিসেবেই যা করবার করতে হবে। কিন্তু দেখছো তো বিষে একেবারে নীল হয়ে গেছে। তা অবশ্যই দেখছি আজ্ঞে, একেবারে কালকে উঠে দংশনের চেহারা। তবু যা কানুন। বাবা সকল, তোমরা তবে আর বৃথা ভিড় না করে কাজে লাগো, শিথিল স্বরে বলেন রামকালী। রঘুর দিকে আর যেন তাকাতে পাচ্ছেন না তিনি। কিন্তু কে এখন কাজে লাগতে যাবে? এত বড় একটা উত্তেজনা তাদের অধীর করে তুলেছে। সকলে বিন্দেকে ঘিরে ধরে চেঁচাচ্ছে, কড়ি চাল তুই, কড়ি চাল। হারামজাদা বেটা সুরসুর করে এসে তোর ঝাঁপিতে ঢুকুক। তারপর তুই আছিস আর তোর বিষ পাথর আছে, আছড়ে মেরে ফেল। তোমরা এত ছেলে মানুষই করছো কেন? সাপটাকে ঠিক পাওয়াই যাবে তার নিশ্চয়তা কি? পাওয়া যাবে না মানে? আপনি যখন বলেছেন বিষ তো ঠিক, কিন্তু আখের ক্ষেত্রে আমার অনুমান মাত্র। তার আগে জল টল কিছুই যখন খায়নি বলছে তাই। কিন্তু এখন বিন্দের কীর্তি নিয়ে পড়লে তোমরা তো, কিন্তু যে যতই ভয় ভক্তি করুক রামকালীকে, আজকের উত্তেজনা তাকে ছাপিয়ে উঠেছে। যদি আখের গাছের গোড়ায় সাপের বাসা থাকে, সেই খেয়ে জলজান্ত একটা সদস্যী গোয়ালার ছেলে একদণ্ডে মরে যাবে, তা যদি হয় সেটা চোখের সামনে যাচাই হোক। সাপের গর্ত আবিষ্কৃত না হওয়া পর্যন্ত কেউ নড়বে না। অতএব সমস্ত দৃশ্য যথাযথ রয়ে গেল। রঘুর ব্যবস্থায় কেউ গাও দিল না। বিন্দে ওঝা মহাকলরবে সাপ চেলে আনার মন্ত্র আওড়াতে শুরু করে দিল। রামকালী চুপ করে দাঁড়িয়েছিলেন। হয়তোবা শেষ অবধি দাঁড়িয়েই থাকতেন, হয়তোবা একসময় চলেই যেতেন। কিন্তু সহসা সেজখুড়ো এসে হাজির হয়ে চাপা গলায় ডাক দিলেন, রামকালী। খানিক আগে গ্রামের আরও অনেক কাজের লোকের মতো সেজকর্তাও একবার এখানে এসে ঘুরে ফিরে নানা মন্তব্য করে চলে গেছেন। আবার ফিরে এলেন কোন বার্তা নিয়ে? না, বার্তাটা বলতে রাজি নন সেজকর্তা, তবে জরুরি দরকার, বাড়ি যেতে হবে রামকালীকে। দ্বিতীয় প্রশ্ন আর করলেন না রামকালী। ধীরে ধীরে সরে এলেন বুড়ো বটতলা থেকে। অকর্মা একদল লোক তখন বিন্দেকে ঘিরে উন্মত্ত হট্টগোল করছে। ভাবলেন মৃত্যুর কারণটা না বললেই হতো। মৃত্যু মৃত্যুই, মৃত্যুর কারণ নির্ণয় করতে পারলেই কি তুষ্ট নাতিকে ফিরে পাবে, নাকি আততায়ীকে শেষ করে ফেললেই পাবে? তা পায় না। তবু মৃত্যুর পর মৃত্যুর কারণ নিয়ে মাথা ঘামায় লোকে। আর খুন হলে নিহত ব্যক্তির হত্যাকারীর ফাঁসি ঘটাবার জন্যে মরণ বাচন পণ করে লড়ে। আকাশ আর পাতাল, পাহাড় আর সমুদ্র, কোন পরিবেশ থেকে কোন পরিবেশে। কিন্তু ঘটনা যাই হোক, রামকালীর অন্তঃপুরেও প্রায় শোকেরই দৃশ্য। দিনতারিণী চোখ মুচ্ছেন কাশেশ্বরী, ভুবনেশ্বরী মূর্ছাতুরার মতো পড়ে আছে একপাশে। মোক্ষদা দাপিয়ে বেড়াচ্ছেন এবং সেজখুড়ি, কুঞ্জর বউ, আশ্রিতা, আনুগত্য প্রভৃতি অন্যান্য নারীকুল নিম্ন স্বরে রামকেলির জেদ, তেজ ও অদূরদর্শিতার নিন্দাবাদ করছেন। শুধু সারদা সেখানে নেই, সে তদব্যস্তে কুটুমবাড়ির লোকের আহার আয়োজনে ব্যাপৃত আছে। দুষ্টু গয়লার নাতির ব্যাপার নিয়ে সারা গ্রাম আজ তোলপাড়। তবে বাইরের কোনো হুজুকে এ বাড়ির অন্তঃপুরিকাদের উকি দেবার অধিকার নেই, বাদে মোক্ষদা একবার দেখে এসে স্নান করেছেন, আর যাবেন না। গিয়ে করবেনই বা কি? সত্য শ্বশুরের প্রেরিত চিঠি কুঞ্জবিহারী পড়ে দিয়েছেন, আর তারপর থেকেই বাড়িতে এই শোকের ঝড় বইছে। জামাইয়ের মা বাপ যদি ছেলের আবার বিয়ে দেয়, মেয়ের মৃত্যুর চাইতে সেটা আর কম কি? পরের মেয়ে বউকে উদারতার উপদেশ দেওয়া যায়, তার মধ্যে সতীনের হিংসের পরিচয় পেলে নিন্দে করা যায়,
কিন্তু ঘরের মেয়ের কথা আলাদা। সারাদিনের ক্লান্ত পরিশ্রান্ত দেহ আর তুষ্টুর নাতির ওই শোচনীয় পরিণামে ক্লিষ্ট মন নিয়ে বাড়ি ঢুকেই ঘটনাটা শুনলেন রামকালী। তীক্ষ্ণ তীব্র দুই চোখের মণিতে জ্বলে উঠল দুডালা আগুন। মনে হলো ফেটে পড়বেন এক্ষুনি, ধৈর্যচ্যুত হয়ে চিৎকার করে উঠবেন। কিন্তু তা তিনি করলেন না, শুধু ভয়াবহ ভারী গলায় প্রশ্ন করলেন, কে এসেছে চিঠি নিয়ে? এ সময় মোক্ষদা ভিন্ন আর কার সাধ্য আছে সামনে এগিয়ে যাবার? তিনিই গেলেন, বললেন, এনেছে ওদের ওখানে এক আচার্যদের ছেলে, গোপেন আচার্যি নাকি বলল। কোথায় সে? চণ্ডী মণ্ডপে। না, খেতে বসেছে। ঠিক আছে, খাওয়া হলে আমার সঙ্গে দেখা করতে পাঠিয়ে দিও। চণ্ডী মণ্ডপে আমি আছি। মোক্ষদা প্রমাদ গুণে বললেন, তা তুমিও তো আজ সারাদিন নাওয়া খাওয়া করোনি। যাক, বেলা পড়ে এসেছে, একেবারে সন্ধ্যান্নেক সেরে যা হয় হবে। লোকটা একটু রকচটা আছে, একটু বুঝে সুঝে কথা কয়েও তার সঙ্গে। রামকালী ভুরুকুচকে বললেন, লোকটা একটু কি আছে? বলছিলাম রকচটা আছে। মোক্ষদাকে অবাক করে দিয়ে সহসা হেসে ওঠেন রামকালী। তাতে কি, আমি তো আর রকচটা নই। তা বলেছিলেন রামকালী ঠিকই, রগ মাথা সবই তিনি খুব ঠান্ডা রেখেছিলেন, বুঝিবা অতিমাত্রাতেই রেখেছিলেন। গোপেন আচার্যকে ডেকে বেয়াই বাড়ির কুশল বার্তা নিয়ে হাস্যবদনে বলেছিলেন, শুনলাম নাকি বেয়াই মশাইয়ের ছেলের বিয়ে। বলো, শুনে খুব আনন্দিত হয়েছি। নেমন্তন্ন পেলে উচিত মতো লৌকিকতা পাঠিয়ে দেব। গেজেল গোপেনাচার্যি কটুকাটব্য দূরের কথা, কথা কইতেই ভুলে গেল, হাঁ করে চেয়ে রইল। খাওয়া দাওয়া হয়েছে তোমার? আজ্ঞে হ্যাঁ। আজ রাতে তো আর ফিরছ না? আজ্ঞে না। বেশ, সকালে জল টল খেয়ে যাত্রা করো। আজ্ঞে, মেয়ে তাহলে পাঠাবেন না? মেয়ে? কার মেয়ে? কোথায় পাঠাবার কথা বলছো হে? গোপেন এবারে সাহসে ভর করে বলে ওঠে, আজ্ঞে, আগে আপনার মেয়ের কথা ছাড়া আপনাকে আর কার কথা বলতে আসবো? মেয়ে তাহলে পাঠাবেন না? আরে বাপু, কোথায় পাঠাবো তাই বলো। ভদ্রলোকের মেয়ে ভদ্রলোকের ঘরেই যেতে পারে, যেখানে সেখানে তো আর যেতে পারে না। গোপেনের শীর্ণ মুখটা বিকৃত হয়ে ওঠে। বেশ, তবে পত্রে তাই লিখে দিন। আবার পত্র লিখতে হবে? এই তুচ্ছ কথাটুকু তুমি বলতে পারবে না? আজ্ঞে না। আমি গেজেল নেশেল মানুষ, আমার কথায় বিশ্বাস করে কি না করে, এসেছি যখন পাকা দলিলই নিয়ে যাব। বলে মিনিটখানেক ভুরুকুচকে চুপ করে দাঁড়িয়ে থাকেন রামকালী। তারপর বলেন, আচ্ছা তাই হবে, পত্র লিখে রাখবো, কাল সকালে রওনা দেবার আগে নিও। সন্ধ্যা হয়ে গেছে, তবু ধীরে ধীরে বেরিয়ে পড়লেন রামকালী। না, সন্ধ্যান্নিকের পূর্বে হাত মুখ ধুতে ঘাটে গেলেন না, গেলেন বুড়ো বটগাছতলার দিকে। কি করলো ওরা দেখা যাক। এতক্ষণ পর আবার রঘুর চেহারাটা চোখে ভেসে উঠল। নিয়তি কি অকরুণ। বাড়ি থেকে একটু দেগিয়েই থমকে দাঁড়ালেন রামকালী। চলচলিয়ে চোটো পায়ে আসছে কে অন্ধকারে? সত্যবতী না? তুই এখানে একলা যে? একলা নয় বাবা, নেড়ু এসেছিল, তাও এখন ফিরল না। এসেছিলি কেন? কেন সে কথা সুদুচ্চ কেন বাবা? সত্য বিষণ্ণ হতাশ কণ্ঠে বলে, রঘুটাকে একবার শেষ দেখা দেখতে। এভাবে এসে ভালো করনি, সেজ ঠাকুমার সঙ্গে এলে পারতে। সেজ ঠাকুমার তো 8 বার ডুব দেওয়া হয়ে গেছে, আর আসতো? আচ্ছা বাড়ি যাও। যাচ্ছি বাবা। কি হলো, কিছু বলবে? বলছি। কি বলতে চাও বলো? বলছি, কোথা থেকে যেন একটা লোক এসেছে না পত্তর নিয়ে। রামকালী মেয়ের মুখে প্রসঙ্গ শুনে অবাক হন। তারপর ভাবেন, মেয়েটা তো চিরকেলে বেপরোয়া, শ্বশুরবাড়ি যাবার ভয়ে বাপের কাছে আর্জি করতে এসেছে। তাই সস্নেহে বলেন, হ্যাঁ এসেছে তো তোর শ্বশুরবাড়ি থেকে। তার কি? বলছিলাম কি, সত্যবতীর কথা বলার আগে চিন্তা আশ্চর্য বটে। রামকালী মনে মনে হাসেন। শ্বশুরবাড়ি শব্দটাই মেয়েদের এমন। বলো, কি বলছো? আচ্ছা এখন থাক, তুমি ঘুরে এসো, গুছিয়ে বলবার কথা। রঘুটার মৃতদেহ দেখে অবধি মনটা বড় ডুক রচ্ছে। বাড়ি ফিরে একটু জিরোই। আচ্ছা বলে চলে যান রামকালী। এই অবোধ মেয়ে, একে এক্ষুনি শ্বশুরবাড়ি পাঠানো চলে? অসম্ভব। পাওয়া গেছে বহু কণ্ঠের একটা উন্মত্ত উল্লাসধ্বনি ভেসে আসে কবরেজ বাড়ির দিকে। কবরেজ মশাই, পাওয়া গেছে। কি পেল ওরা? কিসের এত উল্লাস? কোন পরম প্রাপ্তিতে মানুষ এমন উন্মত্ত হয়ে উঠতে পারে? চণ্ডীমণ্ডপের দাওয়া থেকে নেমে এলেন রামকালী। তবে কি হতভাগ্য রঘুর প্রাণটাই ফিরে পাওয়া গেল দুষ্টুর পূর্বজন্মের পুণ্যে? কলিযুগেও ভগবান কানে শুনতে পান। রঘু কি শুধু অজ্ঞান হয়ে গিয়েছিল? মৃত্যুর কাছাকাছি অচৈতন্যতার যে গভীর স্তর,
সেখানে ডুবেছিল জটার বউয়ের মতো? রামকালীর নির্ণয় ভুল? তাই হোক, তাই হোক। হে ঈশ্বর, একবারের জন্য অন্তত তুমি রামকালীর গর্ব খর্ব করো। একবারের মতো প্রমাণ করো রামকালীর নির্ণয় ভুল। না, কলিযুগের ভগবান হাবা কালা ঠুটো। রামকালীর গর্ব খর্ব করবারও গরজ নেই তার। রঘুর প্রাণটা ওরা ফিরে পায়নি, পেয়েছে তার প্রাণঘাতককে। ওঝার মন্ত্রচালনার গুণে সাপটা এসে লুটিয়ে পড়েছে মুখে ফেনা ভেঙে। আশ্চর্য, এ এক পরম আশ্চর্য। সাপটাকে নাকি নিতে চেয়েছিল ওঝা, কাকুতি মিনতি করে বলেছিল এমন জাত সাপ দৈবাত মেলে, কিন্তু জনতার আক্রোশ থেকে রক্ষা করতে পারেনি তার জাত সাপকে। লাঠি দিয়ে আর বাঁশ দিয়ে পিটিয়ে তার গোল গোল চকচকে দেহটাকে ছেঁচে কুটে চ্যাপ্টা করে দিয়েছে সবাই। অপরাধ নিও না মা জগৎগৌরী বলেছে আর পিটিয়েছে। এখন লম্বা একটা বাঁশের আগায় সেই মরা সাপটাকে ঝুলিয়ে নিয়ে ওরা এসেছে রামকালীর জয়গান করতে। ওঝা বুড়ো তার নিকষ কালো গুলি পাকানো বেটে শরীরটাকে নিয়ে আসছে ছুটে ছুটে বকশিসের আশায়। মোটা বকশিস কি আর না দেবেন রামকালী? ওঝার সাফল্য যে রামকালীর সাফল্য। উল্লাস চিৎকাররত এই লোকগুলো যেন একটা অখণ্ড বর্বরতার প্রতীক। ঘৃণায় ধিক্কারে মনটা বিষিয়ে গেল রামকালীর। হাত তুলে ওদের থামতে নির্দেশ দিয়ে ভ্রুকুটি করে বললেন, কি হয়েছে কি? এত স্ফূর্তি কিসের তোমাদের? রঘু বেঁচে উঠেছে? বেঁচে উঠবে? একজন মহৎ সাহেব বলে ওঠে। ভগবানের সাধ্য কি ওকে বাঁচায়? একেবারে কালনাগিনীর বিষ। কিন্তু ধন্যী বলি কবিরাজ মশাই, আপনার শিক্ষা কামড়ায়নি শুধু। থামো, ধমকে ওঠেন রামকালী। তা ওই নিয়ে এত হইচই করছো কি জন্যে? একটা বালক এখনো মরে পড়ে রয়েছে। সহসা একটা প্রবল আবেগে গঠরুদ্ধ হয়ে আসে রামকালী চাটুর্যের, যেমনটা তার বড় হয় না। রঘুর এই শোচনীয় মৃত্যুটা বড় লেগেছে রামকালীর। বারবার মনে হচ্ছে হয়তো সময় থাকতে রামকালীর হাতে পড়লে বেঁচে যেত ছেলেটা। ভাবতে চেষ্টা করছেন নিয়তি অমোঘ, আয়ু নির্দিষ্ট, এ চিন্তা মূঢ়তা। তবু সে চিন্তাকে রোধ করতে পারছেন না। বিষ নিবারক ওষুধগুলো তাদের নাম আর চেহারা নিয়ে অনবরত মনে ধাক্কা দিচ্ছে। আগে কর্তা, মা বিষহরী নিলে কে কি করতে পারে, তবে কীর্তি একটা দেখালেন বটে, বলে ওঠে ওঝা বুড়ো। তবে আমাকেও মুখে রক্ত তুলে খাটতে হয়েছে কর্তা। বেটি কি আসতে চায়? একেবারে মক্ষম মন্তর ঝেড়ে তবে। বেশ, শুনে সুখী হলাম। যাও, তোমরা এখন ওটার একটা সদ্গতি করো গো। সাপ মারলে তাকে শাস্ত্রীয় আচারে দাহ করা নিয়ম, সেই কথাই উল্লেখ করে কথাটা বলেন। তারপর ঈষৎ গাঢ়স্বরে বলেন, আর সেই হতভাগ্যটারও একটা গতির ব্যবস্থা করোগে। তুষ্টুর একার ঘাড়ে সব দায়টা চাপিয়ে নিশ্চিন্ত থেকো না। জনতার উল্লাস একটু ব্যাহত হয়। এটা কি হলো? এমনটা তো তারা আশা করেননি। ভেবেছিল সাপটা আবিষ্কৃত হয়েছে দেখে নিঃসন্দেহে উৎফুল্ল হবেন রামকালী, কারণ এটা তার জয় পতাকা বলা চলে। অনেকের মধ্যেই তো একটা অবিশ্বাস উকি দিয়েছিল কবিরাজ মশাইয়ের প্রতি অপরিসীম বিশ্বাস সত্ত্বেও। একেবারে একটা অসম্ভব কথাই যে বলেছিলেন রামকালী। অসম্ভবও যে সম্ভব হয় একথা প্রমাণ করত কে এই সাপটা ছাড়া? অথচ রামকালী যেন নির্বিকার। ক্ষুব্ধ হলো, আহত হলো ওঝা। সে ব্যবস্থা কি আর হচ্ছে না কবিরাজ মশাই? ওরা বলে এতক্ষণে বাঁশ কাটা হয়ে গেল বোধ হয়। তবে কথা হচ্ছে সাপের মরা, ওকে তো ভাসাতে হবে। না, ভারী গলায় বলেন রামকালী, সাপে কাটেনি, যথারীতি দাহর ব্যবস্থাই করোগে। কতগুলো হইচই করো না। বাঁশ ঘাড়ে করে চলে গেল ওরা। তার পিছনেই গ্রাম ঝাঁটানো ছেলে মেয়ে, ইতর ভদ্র। ওদের গমন পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো রামকালীর, এরা আমাদের আত্মীয়, এই আমাদের প্রতিবেশী। বুনো জঙ্গলে কোন সাঁওতালদের থেকে এমনকি উন্নত এরা। বর্বরতার সুযোগ পেলেই তো মেতে উঠতে চায় সেই বন্য বর্বরতায়। মৃত্যুকে যে একটু শ্রদ্ধা করতে হয়, শ্রদ্ধার লক্ষণ যে নীরবতা, এ বোধের কণামাত্রও তো নেই এদের মধ্যে। কর্তা, আমার বকশিসটা। নিকটে সরে এসে হাত কচলায় বিন্দে বুড়ো। বকশিস? রামকালী ভুরুর তীক্ষ্ণতায় কপালে রেখা এঁকে বলেন, বকশিস কিসের? আজ্ঞে কর্তা, বলছি বকশিস কিসের? ছেলেটাকে বাঁচিয়েছ? সে আজ্ঞে মৃত্যুর পর আর বাঁচাবে কে? হ্যাঁ, আমি তা জানি, শুধু এটাই বুঝতে পারছি না বকশিস পাবার দাবিটা কখন হলো তোমার? বেশ, বকশিস না দেন মজুরিটা তো দেবে না আজ্ঞে। ওঝা এবারে রুখে ওঠে। সেটা দেবে যারা ডেকে এনেছে। শান্ত গম্ভীর কণ্ঠে বলেন রামকালী, আমি তোমায় ডেকে আনিনি।
10 জনের মধ্যে কাকে ধরতে যাব কর্তা? বিন্দে বেজার মুখে বলে, না দেন তো চলে যাব, গরিব মানুষ। দাঁড়াও। রামকালী বেনিয়ানের পকেট থেকে নগদ 2টি টাকা বার করে ওর হাতে দিয়ে আরও গম্ভীর গলায় বলেন, শুধু তোমার মজুরি নয়, এটা সাপেরও দাম, দামি সাপটা গেল তোমার। বুড়ো বেউহল দৃষ্টি মেলে অভিভূত কণ্ঠে বলে, আকে কি বলছো কর্তা? যা বলছি ঠিকই বুঝেছ, যাও। কর্তা, কটা সাপ তোমার ঝাঁপিতে ছিল বুড়ো? নির্নিমেষ দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে রামকালী আস্তে উচ্চারণ করেন কথাটা। সে দৃষ্টির সামনে কেঁপে ওঠে লোকটা, কাঁদো কাঁদো গলায় বলে, কর্তা তুমি অন্তর্যামী, বিশ্বাস করছো সে কথা? আচ্ছা যাও, ভয় নেই। টাকা অভয় দুটো জিনিস পেয়ে গেছে লোকটা, অতএব আর দাঁড়ায় না। কি জানি অগ্নিমুখ দেবতা এক্ষুনি যদি মত পাল্টায়। রামকালী অদ্ভুত একটা ক্ষোভের দৃষ্টি মেলে তাকিয়ে থাকেন। এদের তো নিজেদের অজ্ঞতার শেষ নেই, বুদ্ধিহীনতার চরম প্রতীক, তবু অপরের অজ্ঞতা আর মূঢ়তাকে উপজীবিকা করে চালিয়েও চলছে দিব্যি। সাপটা সম্বন্ধে সন্দেহ হয়েছিল, কিন্তু ধারণা করেননি লোকটা এত সহজে শিকার পাবে, এক কথায় এমন গুটিয়ে কেঁচো হয়ে যাবে। মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে একটা বিষণ্ণ বেদনায়। দেহের রোগ সারাবার ভার চিকিৎসকের হাতে, কিন্তু মনের রোগ কে সারাবে? কুসংস্কার, অজ্ঞতা, বোকামি, অথচ তার সঙ্গে 16 আনা কুটিল বুদ্ধি। আশ্চর্য! অন্ধকার হয়ে গেছে, আহ্নিকের সময় উত্তীর্ণ প্রায়, তবু সেই দাওয়ার ধারেই জলচৌকিটার উপরে বসে আছেন রামকালী। খড়মটা পায়ে পড়া নেই, পা দুটো আলগা, তার উপর চাপানো। অন্ধকারে খড়মের উপর বোল দুটো ঈষৎ চকচক করছে। বাবা! চমকে উঠলেন এই অপ্রত্যাশিত ডাকে। সত্য, তুমি এখানে? ও, আহ্নিকের সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে তাই বলতে এসেছ? যাও মা, তুমি ভেতরে যাও। আমি সে কথা বলতে আসিনি বাবা। সে কথা বলতে আসুনি? তাহলে? বলছিলাম, প্রায় মরিয়ার মতো বলে ফেলে সত্য, বারুইপুরের লোককে হ্যাঁ করেই দাও না বাবা। বারুইপুরের? রামকালী অবাক হয়ে বলেন, হ্যাঁ করে দেব? কি হ্যাঁ করে দেব? তুমি তো বুঝতেই পারছো বাবা। সত্য কাতর সুরে বলে, আমি আর নির্লজ্জের মতো মুখ ফুটে কি বলবো? রামকালী মেয়ের মুখটা দেখতে পান না অন্ধকারে, কিন্তু শটটা ধরতে পারেন, তবু বুঝতে সত্যিই পারেন না সত্য কি বলতে চায়। বারুইপুরের লোকটা চলে যাওয়ার ব্যাপারে হ্যাঁ করতে বলতে চাইছে নাকি? রামকালী তো রায় দিয়েছেন, তবে বাড়ির মেয়েরা বোধহয় এখনো জেদ টানছেন। সান্ত্বনার গলায় বলে, ভয় পেও না, শ্বশুরবাড়ি তোমায় যেতে হবে না এখন। সত্য বোঝে বাবা তার আবেদন ধরতে পারেননি, আর পারার কথাও নয়। সত্যর মতন কোন মেয়েটা আর নিজের গলা নিজে কাটতে চায়? কিন্তু সত্য যে 7-5 ভেবে তাই চাইছে, হাড়ি কাঠের নিচে গলাটা বাড়িয়েই দিচ্ছে। পৃষ্ঠাকুমার দল সশব্দে ঘোষণা করেছেন। অন্ধকারে ধরাকে সরা দেখে রামকালী মেয়ের আখের ঘুচালেন। কুটুমরা রক্তমাংসের মানুষ, বই তো কাঠপাথরের নয় যে এত অপমান সহ্য করে বসে থাকবে। ছেলের আবার বিয়েই দেবে নির্ঘাত, আর রামকালী চিরকাল মেয়ে গলায় করে বসে থাকবেন। গলায় পড়া মেয়ে মানেই হাতে পায়ে বেড়ি। সত্য ভেবে ঠিক করেছে, বাপ মায়ের হাতে পায়ে বেড়ি হয়ে থাকাটা কোনো কাজের কথা নয়, তার চাইতে বাপের সুমতি করানোই ভালো। কিন্তু বাবা তার বক্তব্যই ধরতে পারছেন না, অতএব আর লজ্জার আবরণ রাখা চলল না। সত্য সকালবেলার চিরে তার জল খাওয়ার মতনই চোখ কান বুজে বলে ফেলল, সে ভয়কে আমি মনে ধরাচ্ছি না বাবা, বরং উল্টো কথাই বলছি। ও তুমি পাঠাবার মন করেই দাও, আমার কপালে মরণ বাচন যা আছে হবে। রামকালী স্তম্ভিত হলেন। এ যাবৎ মেয়ের বহু দুঃসাহসের পরিচয় তিনি পেয়েছেন, সে দুঃসাহস পরিপাকও করেছেন, কারণ তার অর্থ হৃদয়ঙ্গম করেছেন। কিন্তু এটা কি নিজের সেধে শ্বশুরবাড়ি যেতে চাইছে সে? বয়স্থা মেয়ে নয় যে চাওয়ার অন্য অর্থ করবেন। তবে কণ্ঠস্বর গম্ভীর হলো, হয়তোবা একটু রূঢ়। তুমি ইচ্ছে করে শ্বশুরবাড়ি যেতে চাইছো? যেতে চাইছে কি আর সাধে? বাবার কণ্ঠস্বরে দৃঢ়তার আভাস সত্যর চোখে প্রায় জল এনে ফেলেছে। চাইছে অনেক ভেবে চিনতে, কুটুমকে চটিয়ে শুধু গেরো ডেকে আনাবই তো নয়। রামকালী বুঝলেন বাড়িতে এই ধরনের কথার চাষ চলেছে। অবোধ শিশু শিখবেই তো, কিন্তু তাই বলে এতই কি অবোধ যে বাপের সামনে কোন কথা বলতে হয় তা বোঝে না? কঠিন স্বরে বললেন, আমার গেরোর কথা আমি বুঝবো সত্য, তুমি ছেলে মানুষ, এ নিয়ে ভাববার বা এসব কথায় থাকবার দরকার নেই, এটা বাচালতা। কিন্তু সত্য তো দমবে না। হাল ছেলে পালিয়ে যাওয়া সত্যর কোষ্ঠীতে লেখেনি,
তাই ম্লান হলেও জোরালো স্বরে বলে, সে তো বুঝছি বাবা, বাচালতা, নির্লজ্জতা, কিন্তু উপায় কি? সমস্যা যে প্রবল। এরপর যখন তোমাকে আমায় নিয়ে ভুগতে হবে, তখন যে মরেও শান্তি পাবে না। ওরা ছেলের আবার বিয়ে দেবে নাকি বলেছে, সেটা তো অপমান নেই। তুচ্ছ একটা মেয়ে সন্তানের জন্য কেন তোমার উঁচু মাথাটা হেঁট হবে বাবা? রামকালের মনে হলো প্রচণ্ড একটা ধমকে মেয়ের বাচালতা ঠান্ডা করে দেন, কিন্তু পরক্ষণেই একটা বিপরীত ভাবের ধাক্কা এলো। মেয়েটার মনের মধ্যে আছে কি? এতটুকু মেয়ে এত কথা ভাবেই বা কেন? আর এতখানি দুর্জয় সাহসী বা সংগ্রহ করলো কোথা থেকে? বাপের সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার আলোচনা ভারতে আর কোনো মেয়ে করেছে কখনো? তাও রামকালের মতো রাশভারী বাপ, মা দিনতারিণী পর্যন্ত যার সঙ্গে সমীহরে করে কথা বলেন। তাছাড়া শ্বশুরবাড়ি শব্দটাই তো মেয়েদের কাছে সাপ, খোপ, বাঘ, ভাল্লুক, ভূত, চোর সব কিছুর চাইতেও ভয়ের। সে ভয়কেও জয় করেছে সত্য কোন নির্ভয় মন্ত্রের জোরে। ঠিক করলেন মেয়েকে ধমকে ঠান্ডা করবেন না, শেষ অবধি ধৈর্য ধরে শুনবেন ওর কথা, দেখবেন ওর মনের গতির বৈচিত্র্য। রাগের বদলে একটা বিস্মিত কৌতূহল যাচ্ছে। শান্ত গলায় বললেন, মেয়ে সন্তান যে তুচ্ছ এটা তুমি কখনো বলো না। বলি না, অবস্থায় বলাচ্ছে বাবা। তুচ্ছ না হলে আর তাকে সাত তাড়াতাড়ি পরগোত্তর করে দিতে হয়? একটা সন্তান বলে কথা, তাও তো ঘরে রাখতে পারোনি। তবে আর মিথ্যে মায়ায় জড়িয়ে কি হবে বাবা? সেই পরগোত্তরে যখন করে দিয়েছ, তখন আর জোর কি? আজ নয় কাল পাঠাতে তো হবেই। বলতে তো পারবে না দেব না আমার মেয়ে। তবে পাঠাবার একটা সময় আছে, নিয়ম আছে, সে তুমি এখন বুঝবে না। ও নিয়ে মিছে মাথা খারাপ করো না। যাও, ভেতরে যাও। ভেতরে নয় যাচ্ছি, কিন্তু মনের ভেতরে তোলপাড় হচ্ছে বাবা। রঘুর মৃত্যু আজ আমার দৃষ্টি খুলে দিয়েছে। ভগবানের রাজ্যে যখন সময় বাধা নেই, নিয়ম নেই, তখন মানুষের আর থাকবে কি? এই আজ আমাকে পরের ঘরে পাঠাতে বুক ফাটছে তোমার। এক্ষুনি যদি মৃত্যু এসে দাঁড়ায়, দিতে তো হবে তার হাতে তুলে। সহসা আঁচলের কোণ তুলে চোখটা মুছে নেয় সত্য, তারপর ভারী গলায় বলে, তখন তো বলতে পারবে না, এখনো সময় আসেনি, নিয়ম নেই। ও শ্বশুরবাড়ি আর জমের বাড়ি দুই যখন সমতুল্যি, তখন আর মনে খেদ রেখো না। পাঠিয়ে দিয়ে মনে করো সত্য মরে গেছে। আর বোধ করি শক্ত থাকতে পারে না সত্য, নিজের সেই কাল্পনিক মৃত্যুর শোকেই ফুপিয়ে কেঁদে ওঠে। স্তব্ধ রামকালী সেই ক্রন্দনবতীর দিকে তাকিয়ে থাকেন। মেয়েটাকে শুধুই শেখা বলি কপচে যায়, না সত্যি এমনি করে ভাবে? খানিকক্ষণ পরে স্তব্ধতা ভেঙে বলেন, মন কেমনের কথা আমি ভাবি না সত্য। তুমি বড়দের মতো কথা বলতে শিখেছ, তাই বলছি। তোমায় পাঠালে আমার মান থাকবে না। সত্য গভীর দুঃখে হতাশ স্বরে বলে, বুঝি বাবা, বুঝি নাকি, কিন্তু এ তো তবু শুধু ওদের কাছে মান থাকা, মান যাওয়া। গলবস্তর হয়ে যেদিন ওদের ঘরে মেয়ে দিয়েছ, মান তো সেদিনই গেছে। কিন্তু ওরা যদি তোমার মেয়েকে ত্যাগ দেয়, তাহলে যে দেশশুদ্ধ লোকের কাছে হতমান্যে। দুদিক বিবেচনা করো বাবা। রামকালীর গলা দিয়ে বুঝি আর শব্দ বেরোয় না। ভাষা স্তব্ধ হয়ে গেছে তার। মেয়েটাকে সত্যি বালিকা মাত্র নয়, ওর মধ্যে কি কোনো শক্তির ভর হয়? বুদ্ধির শক্তি, বাক্যের শক্তি? আচ্ছা তুমি যাও, আমি ভেবে দেখছি। ভাবো, যা পারো আজ রাত্রির মধ্যে ভেবে নাও। এই হতচ্ছাড়াটা তো আর রাত পোহাতেই বিদেয় হবে। ছি মা, শ্বশুরবাড়ির লোকের সম্পর্কে কি এভাবে বলতে আছে? নেই তা তো জানি বাবা, কিন্তু দেখে যে অপরিবৃত্তি আসছে, কুটুম বাড়িতে পাঠাবার যোগ্য একটা লোকও জোটেনি। রামকালী ঈষৎ তরল কণ্ঠে বলে ওঠেন, তুই তো আমার মুখ হেঁটাবার ভয়ে সারা, কিন্তু শ্বশুররা ত্যাগ না দিয়ে কি ছাড়বে তোকে? দুদিন ঘর করেই তো ফেরত দেবে। তোকে নিয়ে কে ঘর করবে সত্য? এত বাক্যে কে সইতে পারবে? সত্য সগৌরবে মাথা তুলে বলে, সে তুমি নিশ্চিন্তি থাকো বাবা, সত্যকে দিয়ে তোমার মুখ কখনো হেঁট হবে না। রামকালী গভীর স্নেহে মেয়ের পিঠে একটু হাত রাখেন। মেয়ে যে কি তিনি বুঝে উঠতে পারেন না। থেকে থেকে সে যেন তীক্ষ্ণ একটা প্রশ্নের মতো তার সামনে এসে দাঁড়ায়। যে কথাগুলো বলে সব সময় সেগুলো মেয়ের শেখা কথা বলে উড়িয়ে দেওয়াও শক্ত। সেসব কথা চিন্তিত করে, বুঝিবা ভীতও করে। তবু রামকালী ওকে বুঝছেন, কিন্তু পৃথিবীকে ওকে বুঝবে? ও কেন সাধারণ হলো না? পুণ্যের মতো, বাড়ির আর 5টা মেয়ের মতো রামকালী তাহলে ওর সম্পর্কে নিশ্চিন্ত থাকতেন, সুখী হতেন। কিন্তু সত্যি কি সুখী হতেন?
সত্য সাধারণ হলে, বোকা হলে, ভোঁতা হলে সত্যকে যে তার একটা দামি জিনিস বলে মনে হয়, সেটা কি হতো তাহলে? কেবলমাত্র স্নেহের ওজন চাপিয়ে পাল্লাটা এত ভারী করে তুলতে পারতেন? যাও মা, ভেতরে যাও, আন্নিক করবো এবার। যাচ্ছি। উঠে দাঁড়িয়ে রামকালীর অসাধারণ মেয়ে সহসাই একটা হাস্যকর সাধারণ কথা বলে বসে। ভেতর দালান পর্যন্ত একটু এগিয়ে দেবে বাবা? এগিয়ে দেবো কেন রে? রঘুর দৃশ্যটা দেখে অবধি গাটা কেমন ছমছম করছে বাবা। মেলায় অন্ধকার ওখানটায়। হ্যাঁ হ্যাঁ, চল, যাচ্ছি আমি। কেন, তুমি গেলে সেখানে ভালো করে দেখো নি? রামকালী একটু আশ্বস্ত হলেন তার নির্ভীক মেয়ের এই ভয়টুকু দেখে। বেলায় অন্ধকারটা পার হয়ে এসে সত্য একবার থমকে দাঁড়ালো। তারপরে ঝপ করে বলে উঠল, ভাবতে ভুলে যেও না বাবা। ভাবতে? কি ভাবতে? ও, অন্যমনস্কতা থেকে সচেতনতায় ফিরে আসেন রামকালী। ভেবেছি, পাঠিয়েই দেব তোমায়। সহসা কান্নায় উতলে উঠল সত্য। আমার উপর রাগ করলে বাবা? না, রাগ করিনি তো। আবার আনবে তো? কান্না অদম্য হয়ে ওঠে। ওরা যদি পাঠায়? নির্লিপ্ত কণ্ঠে বলেন রামকালী। পাঠাবে না বই কি। ইস! মুহূর্তে কান্না থামিয়ে উদ্দীপ্ত হয়ে ওঠে সত্য। তুমি ওদের মান রাখছো, আর ওরা তোমার মান রাখবে না? পাছে কুটুম্বর সঙ্গে অসরস হয়, আসা যাওয়া বন্ধ হয়, এই ভয়ে বুক ফেটে যাচ্ছে, তবু যেতে চাইছি আমি। বুঝবে না তারা সে কথা? রামকালী আরেকবার চমৎকৃত হলেন। অতটুকু মগজে এত তলিয়ে ও ভাবে কি করে? তারপর হতাশ নিঃশ্বাস ফেললেন। বুঝবার কথা যদি সবাই বুঝতো। মেয়ের বিয়ে দেওয়ার সময় জামাইয়ের রূপ দেখে নেওয়া যায়, কুল দেখে নেওয়া যায়, অবস্থা দেখে নেওয়া যায়, কিন্তু তার সংসার শুদ্ধ পরিজনের প্রকৃতি তো আর দেখে নেওয়া যায় না। মেয়েকে রামকালী গৌরীদান করেছেন। পাত্র খোঁজার সময় দিনতারিণী বলেছিলেন, তোমার মোটে একটা মেয়ে, পরের ঘরে কেন দেবে? একটি সুন্দর দেখে কুলিনের ছেলে নিয়ে এসে ঘর জামাই রাখো। ভুবনেশ্বরীও স্পন্দিত চিত্তে শাশুড়ির অন্তরালে বসে রায় শোনবার জন্যে হাঁ করেছিল, কিন্তু রামকালী তাদের আশায় জল ঢাললেন। বললেন, ঘর জামাই? ছি ছি ছি। কেন? দিনতারিণী বুকের ভয় চেপে জেদেশ্বরী বলেছিলেন, লোকে কি এমন করে না? লোকে তো কত কি করে মা। তা বৌমার যে আর ছেলেপুলে হবে এ আশা দেখি না। পুষ্টিতেও নাকি আছে এক সন্তান। তাহলে তোমার বিষয় আশয় তো জামাই পাবে, ছোট থেকে গড়ে পিঠে তৈরি না করলে। রামকালী তীব্র প্রতিবাদে মাকে নির্বাক করে দিয়েছিলেন। রাসু থাকতে, তার ভাইয়েরা থাকতে জামাই বিষয় পাবে, একথা তুমি মুখে আনলে কি করে মা? ছি ছি। সত্য কেন বাপের ভাত খেতে যাবে? এমন পাত্রে দেব যাতে জামাইকে শ্বশুরের বিষয়ে লোভ করতে না হয়। তা সে কথা রামকালী রেখেছিলেন। মেয়ের যা বিয়ে দিয়েছিলেন, শ্বশুরের সম্পত্তিতে লোভ করবার দরকার তাদের নেই। বিষয় আশয় ঢের। সেও বাপের এক ছেলে। শুনেছে বাপ একটু কৃপণ, তা সে আর কি করা যাবে? সব কি নিখুঁত হয়? তেমনি তো চাঁদের মতো জামাই, তাছাড়া পরম কুলীন। এর বেশি আর কি দেখা যায়? কিন্তু লোভ কি মানুষ দরকার বুঝে করে? রামকালী কি স্বপ্নেও ভেবেছেন তার পরম কুলীন বেহাই সেন দৃষ্টি মেলে বসে আছে তার বিষয়ের দিকে? এমন তীব্র লোভ যে রামকালীর অবর্তমান অবস্থাটাই তার একান্ত চিন্তনীয় বিষয়। রামকালীর চাইতে বছর দশেকের বড় হয়েও নিজে তিনি চিরবর্তমান থাকবেন এমনই আশা। এসব জানে না রামকালী। শুধু জামাই পাঠচর্চা করছে এটা জেনেছেন, জেনে সন্তুষ্ট হয়েছেন। ম্লেচ্ছ বিদ্যা বলে হেও করবেন এমন সংস্কারাচ্ছন্ন রামকালী নন। শিক্ষক ভালোই, ম্লেচ্ছদেরই তো রাজত্ব চলছে এখন। লক্ষ্মীকান্ত বাড়ুজ্যে মারা গেলেন। পুণ্যবান মানুষ, নিয়মের শরীর, ভুগলেন না, ভোগালেন না, চলে গেলেন সজ্ঞানে। সকালেও যথারীতি স্নান করেছেন, ফুল তুলেছেন, পুজো করেছেন। পুজো করে উঠে বড় ছেলেকে ডেকে বললেন, তোমরা আজ একটু সকাল সকাল আহার আদি সেরে নাও, আমার শরীরটা ভালো বুঝছি না, মনে হচ্ছে ডাক এসেছে। বড় ছেলে হতচকিত হয়ে তাকিয়ে থেকে বোধ করে ধারণাও করতে পারে না লক্ষ্মীকান্ত শরীর খারাপের সঙ্গে তাদের আহার আদি সেরে নেওয়ার সম্পর্ক কোথায়, আর ডাক কথাটারই বা অর্থ কী। লক্ষ্মীকান্ত ছেলের ওই বিহ্বলতায় হাসলেন। হেসে বললেন, আহার আদি সেরে দুই ভাই আমার কাছে এসে বসবে, কিছু উপদেশ দিয়ে যাব। অবশ্য উপদেশ দেবার অধিকার আর কিছুই নয়, কতটুকুই বা জানি, জগৎটাকে কতটুকুই বা দেখেছি। তবু বয়সের অভিজ্ঞতা। বোধমাতাদের জানিয়ে দাওগে রান্নার কতগুলি পদ বাড়িয়ে যেন বিলম্ব না করেন। বাপ কেবল তাদের খাওয়ার কথাই বলছেন, কিন্তু তার নিজের। বড় ছেলে রুদ্ধকণ্ঠে বলে, আপনার অন্নপাক কখন হবে?
এই দেখো বোকা ছেলে, বিচলিত হচ্ছ কেন? আমার আজ পূর্ণিমা, অন্ন নেই, ফলাহার একটু করে নেব, নারায়ণের প্রসাদ, প্রসাদের চিত্তশুদ্ধি, দেহশুদ্ধি। ছোট ছেলে গিয়ে ছোট ভাইয়ের কাছে ভেঙে পড়ল। তারপর অন্তঃপুরিকারা টের পেলেন। কিছুক্ষণের মধ্যেই সমস্ত সংসারে শোকের ছায়া নেমে এলো। কেউ অবিশ্বাস করল না, কেউ হাস্যকর বলে উড়িয়ে দিল না, অমোঘ নিশ্চিত বলে ধসে পড়ল। বাণিজ্যের সংসার থেকে এ সংবাদ সঙ্গে সঙ্গেই বাইরেও ছড়িয়ে পড়ল, কারণ আগুন কখনো এক জায়গায় আবদ্ধ থাকে না। মুহূর্তে চারিদিকে প্রচার হয়ে গেল, বাণিজ্য যে চললেন, যেন বাণিজ্যে কোনো বিদেশ ভ্রমণে যাচ্ছেন। নৌকো ভাড়া হয়ে গেছে, সঙ্গীরা প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে কোথাও। উঠোনে তুলসী মঞ্চের নিচে লক্ষ্মীকান্তের শেষ শয্যা বিছানো হয়েছে। বালিশে মাথা রেখে দুই হাত বুকে জড়ো করে টান টান হয়ে শুয়ে আছেন তিনি সোজা। কপালে চন্দন লেখায় হরিনাম, দুই চোখের উপর পাতায় আর দুই কানে চন্দন মাখানো তুলসী পাতা, বুকের উপরে ছোট্ট একটা হাতে লেখা পুঁথি, লক্ষ্মীকান্ত নিজেরই হাতের লেখা গীতার কয়েকটি শ্লোক নিত্য পাঠ করতেন, সেটি সঙ্গে দেওয়া হচ্ছে। যাত্রাকালে কেউ স্পর্শ করবে না, যাত্রীর নিষেধ। বিছানাটি ছেড়ে আশেপাশে মাথা হেঁট করে বসে আছে ছেলেরা, পাড়ার কর্তা ব্যক্তিরা, অন্তঃপুরিকারা আলম্ব ঘোমটায় আবৃত হয়ে বসে নীরবে অশ্রু বিসর্জন করছেন। মৃত্যুর দণ্ডকাল অতীত না হওয়া পর্যন্ত ডাক ছেড়ে কাঁদা চলবে না, সেটাও নিষেধ। ক্রন্দনধ্বনি আত্মার ঊর্ধ্বগতির পথে বিঘ্ন ঘটায়। বাণিজ্য গিন্নিও সেই নিষেধাজ্ঞা শিরোধার্য করে নিঃশব্দে ডুকরোচ্ছেন। ঘোষাল এসে দাঁড়ালেন, কাঁপা গলায় বলে উঠলেন, জনক রাজার মতো চললে বাণিজ্যে? লক্ষ্মীকান্ত মৃদু হেসে মৃদুস্বরে বললেন, বিদেশ থেকে স্বদেশে, বিমাতার কাছ থেকে মাতার কাছে। তারপর ছেলেদের দিকে তাকিয়ে বললেন, তারক ব্রহ্ম, অর্থাৎ বৃথা কথায় কালক্ষেপ নয়। নমো নারায়ণায়, নমো নারায়ণায়। আস্তে আস্তে চোখের পাতা দুটি বুঝলেন লক্ষ্মীকান্ত। তুলসী পাতা দুটি ঢেকে দিল দুটি চোখের পাতা। নিঃশ্বাসের উত্থান পতনের সঙ্গে সঙ্গে নাম জপ হতে থাকলো ভিতরে, যতক্ষণ চলল শ্বাসের ওঠা পড়া। একসময় থামল। যাক, বয়স হয়েছিল লক্ষ্মীকান্তর, ভুগলেন না, ভোগালেন না, চলে গেলেন, এতে দুঃখের কিচ্ছু নেই। অন্তত দুঃখ করা উচিত নয়। মানুষ তো মরবার জন্যই এসেছে পৃথিবীতে। সেই তার সর্বশেষ আর সর্বশ্রেষ্ঠ কর্মটি যদি নিপুণভাবে নিখুঁতভাবে করে যেতে পারে, তার চাইতে আনন্দের আর কি আছে? না, লক্ষ্মীকান্তর মৃত্যুতে দুঃখের কিছু নেই। তবু নিকট আত্মীয়রা দুঃখ পায়। মায়াবদ্ধ জীবন দুঃখ না পেয়ে যাবে কোথায়? কিন্তু নিকট আত্মীয় না হয়েও একজনের মৃত্যুতে দুঃখের সাগরে ভাসে, সে হচ্ছে সারদা। শ্রাদ্ধ উপলক্ষে নতুন কুটুম্বকে নিমন্ত্রণ জানিয়েছে বাড়ির ছেলেরা, আর নিয়মভঙ্গ অবধি থাকার আবেদন জানিয়ে রাসুকে নিতে লোক পাঠিয়েছে। তুলনা হিসেবে বলতে গেলে সারদার মাথায় একখানা ইট বসিয়েছে। নিয়ে যাবে পরদিন, কথা চলছে সারাদিন। এ বাড়ি থেকে রামকালী খবর শোনা মাত্র একবার দেখা করে এসেছেন এবং যথারীতি অভিসান্নের জোয়ার পাঠিয়েছেন লৌকিকতা হিসাবে, প্রচুরই পাঠিয়েছেন। এখন আবার রাসুর সঙ্গে লোক যাবে শ্রাদ্ধের সভ্য প্রণামে আর সমগ্র সংসারের ঘাটে ওঠার কাপড় চোপড় নিয়ে। নিয়মভঙ্গের দিন দুপুরে জাল ফেলানো হবে, মাছ যাবে, রাসুর শাশুড়িদের জন্য সিঁদুর, আলতা, পান সুপারি যাবে। এইসব আলোচনাই চলছে সারাদিন। সারদার মনে হচ্ছে সবই যেন বড্ড বেশি বাড়াবাড়ি হচ্ছে। এই যে তার বাবার খুড়ি মারা গেলেন সেবার, কই এত শব্দ হয়নি? যাক সে কথা, পয়সা আছে বিলোবে, কিন্তু সারদার খাস তালুকটুকু না এই উপলক্ষে বিকিয়ে যায়। রাতে ছাড়া কথা কওয়ার উপায় নেই। স্পন্দিত চিত্তে সংসারের কাজ সারে সারদা আর প্রহর গণে। তবে কুটুম্বদের একটু আক্কেল আছে, দিনে দিনেই চলে যায়নি, একটা রাত হাতে রেখেছে। এ বাড়ির খাওয়া দাওয়া মিটতে রাত দুপুর হয়ে যায়। তবু একসময় আসে সেই আকাঙ্ক্ষিত সময়। দরজায় হুড়কো লাগিয়ে দেওয়া যায়। এবার সমস্ত সংসার থেকে পৃথক হয়ে এসে বসা যায় দুটো মানুষ। চট করে কথা বলা সারদার স্বভাব নয়। প্রথমটা যথারীতি প্রদীপ উস্কোয়, প্রদীপের শিখার উপর বাটি ধরে ছেলের দুধ গরম করে, ছেলেকে তুলে দুধ খাওয়ায়, তারপর তাকে শুইয়ে চাপড়ে তার ঘুম সম্পর্কে নিশ্চিত হয়ে এদিকে এসে পা ঝুলিয়ে বসে। বড় করে একটা নিঃশ্বাস ফেলে,
তারপর বলে ওঠে, যাচ্ছ তাহলে? রাসু অবশ্যই প্রশ্নের জন্য প্রস্তুতি ছিল, তাই নির্লিপ্ত স্বরে বলে, যাওয়া ছাড়া তো উপায় দেখছি না। উপায় খুঁজে বেড়াচ্ছিলে বুঝি? ব্যঙ্গ তীক্ষ্ণ সুর। খুঁজে আর কি বেড়াবো, জানি তো ছাড়ান ছেড়ে নেই। চেষ্টা থাকলে ছাড়ান থাকে। আরও তীক্ষ্ণ হুল ফোটায় সারদা। কি করে শোনে? ঈষৎ উষ্মা প্রকাশ করে রাসু। শরীর খারাপের ছুতো দেখাতে পারলে কেউ টেনে নিয়ে যেতে পারে না। রাসু বিরক্তভাবে বলে, সে ছুতোটা দেখাবো কি করে শুনে, এই আঁকাড়া দেহখানা নিয়ে? সারদাই বিরক্তিতে ভয় পায় না, দমে না। অম্লান বদনে বলে, চেষ্টা থাকলে কি না হয়। বলকা দুধ তোমার ধাতে অসৈরণ, লুকিয়ে সে 2-3 কাঁচা দুধ চুমুক দিয়ে খেয়ে ফেললেই তো এক্ষুনি 1 কোড়িবার মাঠে ছুটতে হতো। অসুখ বলে টের পেত সবাই, গুরুজনের সঙ্গে মিছে কথাও বলা হতো না। তা এটা আর মিছে ছাড়া কি? মিছে কথা না হয় মিথ্যে আচরণ। নীতিবাগীশ রাসু জোর দিয়ে বলে, থামো থামো। সারদা তীব্র প্রতিবাদ করে ওঠে, এটুকু আর কখনো করো না গোসাই ঠাকুর। ফটা বট ঠাকুরদের বাড়ি থেকে পাশা খেলে দেরি করে ফিরে সদর দিয়ে না ঢুকে খিড়কি দিয়ে ঢোকা হয় কেন শুনে? মেজ কাকামশাই যে সংস্কৃত পড়ার টোল ঠিক করে দিয়েছেন, সেখানে তো মাসের মধ্যে 10 দিন কামাই দাও। সে কথা জানাও ওনাকে। নিত্য নিয়মে বেরিয়ে এখান ওখান করে বেড়াও না। আমাকে আর তুমি ধমক দেখাতে এসো না। আমি কাউকে কিছু দেখাতে চাই না। বীর পুরুষ রাসু বলে, গুরুজন যা নির্দেশ দেবেন মানব, ব্যাস। তা তো মানবেই। সেখানে যে মধু আছে, নতুন বাগানের নতুন ফুল, পাটমহলের পাটরানী। বাজে কথা বলো না। বাজে কথাই বটে। সারদা আরেকটা নিঃশ্বাস ফেলে বলে, আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলে, সে কথা মনে পড়ছে? পড়বে না কেন? তা আমি তো আর জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে যাচ্ছি না, যাচ্ছি একটা মান্যমান লোকের শ্রদ্ধায়। তার সঙ্গে আমারও শ্রাদ্ধপিণ্ডির ব্যবস্থা হচ্ছে, অন্তরেই জানছি। এবারে নিঘাত তারা মেয়ে পাঠাবার কথা কইবে। রাসু তেড়ে ওঠার ভান করে বলে, তোমার যেমন কথা, নিজে থেকে কেউ মেয়ে পাঠাবার কথা বলে? বলে বই কি, ক্ষেত্র বিশেষে বলে। সতীরের উপরে পড়া মেয়ের কথায় বলে। বলি, তার ঘরবসতের বয়সটা হবে তবে তো। তুমি যেন রাত দিন দড়ি দেখে সাপ বলে আটকাচ্ছ। বয়স? সারদা তীব্র ঝঙ্কারে বলে ওঠে, মেয়ে মানুষের বয়স হতে আবার কদিন লাগে? 10 পেরোলেই বয়স। আর মেজ কাকামশায়ের কড়াকুড়ির জারি জুড়ি তো ভেঙে গেল। নিজের মেয়েকেই যখন বয়স না হতেই পাঠালেন। গুরুজনের কাজের ব্যাখ্যানা করো না। কারণ ছিল তাই এ কাজ করেছেন। সারদা দুর্বর, সারদা অদম্য। সেও সমানে সমানে জবাব দেয়, তা তোমার দ্বিতীয় পক্ষকে শ্বশুর ঘর করতে নিয়ে আসারও একটা কারণ আবিষ্কার হবে। তবে এই জেনে রাখো, নতুন বউ যদি আসে, সেও 1 দৌড় দিয়ে ঢুকবে, আমিও আরেক দৌড় দিয়ে দড়ি কলসি নিয়ে বেরিয়ে যাব। অস্ত্রটা মোক্ষম। রাসু এবারে কাবু হয়। আপোষের সুরে বলে, আচ্ছা, অত পেঁচিয়ে পেঁচিয়ে দুঃখ ডেকে আনবার কি দরকার তোমার বলো তো? যাচ্ছি দাদা শ্বশুরের শ্রাদ্ধই, খাবো মাগবো চলে আসবো, ব্যাস। আমি কি কাউকে আনতে যাচ্ছি? তা সেটা মনে রাখলেই হলো। সারদা সহসা রাসুর একটা হাত টেনে নিয়ে ঘুমন্ত ছেলের মাথায় ঠেকিয়ে দিয়ে বলে, তবে সত্যি করে যাও সে কথা। আহ ছি ছি, কি মতিবুদ্ধি তোমার, ছেলের মাথায় হাত দিয়ে। সারদা অকুত ভয় বলে, তাতে ভয়টা কি? আমায় বলো না, খোকার মাথায় হাত দিয়ে দিব্যি করতে। জীবনে কখনো পরপুরুষের দিকে চোখ তুলে চাইব না। 100 বার সে দিব্যি করব। চমৎকার বুদ্ধি। সেটা আর এটা এক হলো? কেন হবে না? আমি ছাড়া জগতের আর সকল মেয়ে মানুষকে পরস্ত্রী ভাবলে কোনো কষ্ট নেই। বাহ, যাকে অগ্নিনারায়ণ সাক্ষী করে গ্রহণ করলাম। ও! সারদা ঝট করে উঠে দাঁড়ায়, দরজার খিলটা খুলে ফেলে, কপাট ধরে দাঁড়িয়ে চাপা অথচ ভয়ঙ্কর একটা শব্দে বলে ওঠে, ও বটে, এতক্ষণে প্রকাশ পেল মনের কথা। তা এতক্ষণ না ভুগিয়ে সেটা বললেই হতো। আচ্ছা। রাসু অবশ্য এবার ভয় পেয়েছে। সেও নেমে এসে বলে, আহা, তা কপাট খুলছো কেন? যাচ্ছ কোথায়? যাচ্ছি সেখানেই, যেখানে খলকাপটা নেই, আগুনের জ্বালা নেই বলে ঝট করে বেরিয়ে পড়ে অন্ধকারে মিশিয়ে যায় সারদা। না, আর কিছু করবার নেই। নিরুপায় ক্ষোভে কিছুক্ষণ উঠোনের সেই গভীর রাত্রের নিকষ অন্ধকারের দিকে তাকিয়ে থেকে নিঃশব্দে কপাটটা ভেজিয়ে দিয়ে খাটের উপরে বসে পড়ে রাসু। ঘাম গড়াচ্ছে সর্বাঙ্গ দিয়ে, গরমে নয়, আতঙ্কে। কিন্তু করবার কি আছে এখন? ঘর থেকে বেরিয়ে তো আর বউ খুঁজে বেড়াতে পারবে না রাসু। মা খুড়ির ঘুম ভাঙিয়ে দুঃসংবাদটা জানাতেও পারবে না। নিজের হাতে যদি করণীয় কিছু থাকে তো সে হচ্ছে নিজের হাতটা মুঠো পাকিয়ে নিজের মাথায় কিল মারা। এলোকে সে দাওয়ায় পাচি পেতে বসে বউয়ের চুল বেঁধে দিচ্ছেন।
দিচ্ছেন অনেকক্ষণ থেকেই। সেই দুপুরবেলা বসেছিলেন, এখন প্রায় বেলা গড়িয়ে এলো। এলোকেশী যেন পণ করেছেন আজ তার জীবনের শ্রেষ্ঠ শিল্পকীর্তি দেখিয়ে ছাড়বেন। বউকে সামনে রেখে তার পিছনে হাঁটু গেড়ে উঁচু হয়ে বসেছেন তিনি, মুখের ভাব কঠিন কঠোর। ওদিকে টানের চোটে সত্যবতীর রাগের শির ফুলে উঠছে, চুলের গোড়াগুলো মাথার চামড়া থেকে উঠে আসতে চাইছে, ঘাড় অনেকক্ষণ আগে থেকেই টনটন করতে শুরু করেছে, এখন মেরুদণ্ডের মধ্যে একটা অস্বস্তি শুরু হচ্ছে। অথচ তার কেশকলাপ নিয়ে যে অপূর্ব শিল্প রচনার চেষ্টা চলছে, আশা হচ্ছে না সহজে তার সমাপ্তি ঘটবে। কিন্তু কেবলমাত্র এলোকেশীর অক্ষমতাকেই দায়ী করলে অবিবেচনার কাজ হবে। দায়ী অপরপক্ষ। সত্যবতীর চুলগুলো যেন বেয়াড়া ঘোড়া, কোনো মতেই তাকে বাগ মানিয়ে বসে আনা যাচ্ছে না। ঝুলে খাটো আর আড়ে ভারী চাপচাপ কোকড়া কোকড়া চুলগুলো খোলা থাকলে যতই সুন্দর দেখাক, তাকে বেনির বন্ধনে বেঁধে কবরের আকৃতি দিতে গেলেই মুশকিলের একশেষ। গোড়া বাঁধতে গেলে ফসফস করে এলিয়ে খুলে পড়ে। কোনো রকমে যদি বা 3 গুছি ফেলা যায়, তো 5 গুছি 7 গুছি 9 গুছির দিকেও যাওয়া চলবে না। কিন্তু এলোকেশী আজ বদ্ধপরিকর। 7 গুছির বাঁধনে বেঁধে কলকা খোপা করে দেবেন বউকে। তাই 3 অসাফল্যের পর একগোছা মোটা মোটা কালো ঘুনসি দিয়ে চুলের গোড়াটাকে প্রায় ব্রহ্মতালুতে জড়ো করে এনে প্রাণপণ বিটকেলে বেঁধে ফেলেছেন এবং 7 গুছির 7 ভাগকে আয়ত্ত করতে চেষ্টা করছেন। দীর্ঘস্থায়ী এই চেষ্টায় সত্যবতীর অবস্থা উপরোক্ত। অনেকক্ষণ বাবু হয়ে বসে থাকার পর এবারে হাঁটু দুটো মুড়ে বুকের কাছে জড়ো করে বসেছে সত্যবতী, কারণ পায়ে ঝিঁঝি ধরেছিল। মুখটা সত্যবতীর আকাশমুখ, আর সে মুখের উপরে পরনের নীলাম্বর শাড়িখানার আঁচলটুকু চাপা দেওয়া। মুখে আঁচল চাপা না দিয়ে উপায় নেই, কারণ চুল বাঁধবার সময় ঘোমটা দেওয়া চলে না। অথচ জলজ্জান্ত আস্ত মুখখানা খুলে বসে থাকলেও তো চলে না। নাই বা ধারে কাছে কেউ থাকলো, আর হলোই বা শাশুড়ি পিছনে বসে, তবু নতুন বউ বলে কথা, তাই আঁচলটা তুলে মুখে চাপা দিয়েছে সত্যবতী, মানে দিতে বাধ্য হয়েছে। ঘোমটা খসবার আগেই এলোকেশী নির্দেশ দিয়েছেন, আঁচলটা মুখে ঢাকা দাও দেখি বছা, তোমার তো আর বোধ বুদ্ধির বালাই নেই, অগত্যে সবই স্পষ্ট করে বলে দিতে হবে আমায়। দিনটা কি তবে সত্যবতীর শ্বশুরবাড়ি বাসের প্রথম দিন? না, তা নয়। এসেছে সত্যবতী প্রায় মাসখানেক হয়ে গেল, কিন্তু মাথাটা ওর এ পর্যন্ত শাশুড়ির হাতে পড়েনি। সৌদামিনী চুল বেঁধে সরময়দা মাখিয়ে আলতা পরিয়ে নতুন বউয়ের প্রসাধন আর যত্ন সাধন করছিল কদিন। হঠাৎ আজ এলোকেশীর নজরে পড়ল বউয়ের চুল বেড়া বিনুনি করে বাঁধা। দেখে রেগে জ্বলে উঠলেন এলোকেশী। তবু নিশ্চিন্ত হওয়ার জন্য ভুরু কুচকে ডাক দিলেন, এদিকে এসো দেখি বৌমা। শাশুড়ির সামনে কথা বলাও নিষেধ, মুখ খোলাও নিষেধ। সত্যবতী নীরবে কাছে এসে দাঁড়ালো। ঘোমটা অবশ্য বজায় থাকলোই। এলোকেশী হ্যাঁচকা একটা টানে পুত্রবধূর পিঠের কাপড়টা তুলে খোপাটা দেখে নিলেন। ঠিক বটে, বেড়া বিনুনিই বটে। তেলে বেগুনে জ্বলে ডাক দিলেন, সদু, সদি, যাকে বলে ত্রস্তে ব্যস্তে। সেইভাবেই ছুটে এলো সৌদামিনী। দেখলো নতুন বউ বুকে মাথায় এক হয়ে ঘাড় হেঁট করে দাঁড়িয়ে, আর মামি তার পিঠের কাপড় উঁচু করে তুলে ধরে দণ্ডায়মান। মামির নয়নে অগ্নিশিখা, কপালে কুটিল রেখা। কি বলছো? এ প্রশ্ন উচ্চারণ করল না সৌদামিনী, শুধু শঙ্কিত দৃষ্টিতে দাঁড়িয়ে রইল। কি হলো বউয়ের পিঠে? কোনো জড়ুল চিহ্ন, না কোনো চর্মরোগের আভাস, নাকি কোনো পুরনো ক্ষতের দাগ? অর্থাৎ নতুন বউ কি দাগি, আর মামের সেন দৃষ্টির সামনে ধরা পড়ে গেছে সেটা? অবশ্য ভুল ধারণা নিয়ে বেশিক্ষণ থাকতে হলো না সৌদামিনীকে। এলোকেশী প্রবল স্বরে বলে উঠলেন, বলি সদি, এমন ব্যাগার ঠেলার কাজ কি না করলেই নয়? বুক থেকে পাথর নামে সৌদামিনীর। যাক, বাঁচা গেল। নতুন কিছু নয়, সে আদি ও অকৃত্রিম লক্ষ্য। অতএব সাহসে ভর করে বলল, কি হলো? কি হলো বলি শুধুতে লজ্জা করলো না? ধম্মের ষাঁড়ের মতনে আঁকাড়া গতর নিয়ে দুবেলা ভাতের পাথর মারছিস, আর গতরে হাওয়া দিয়ে বেড়াচ্ছিস। একটু হায়া আসে না প্রাণে? 10টা নয়, 20টা নয়, একটা ভাই বউ, তার চুলটা বেঁধে দিয়েছিস এত অচ্ছেদ্যা করে। বলি কেন, কেন এত অগেরাজ্যি কিসের? হলোটা কি তা বলবে তো? সহজ গলায় বলে সৌদামিনী। আর সত্যবতী ঘোমটার মধ্যে থেকে অবাক হয়ে প্রায় থরথর করে কাঁপতে থাকে। না, এলোকেশীর কটু ভাষণে নয়,
গিন্নিদের মুখে এরকম বিচ্ছিরি বিচ্ছিরি কথা শোনার অভ্যেস পাড়া বেড়ানি সত্যর কাছে। রামকালী চাটুর্যের বাড়ির কথাবার্তাগুলো কথঞ্চিত সভ্য, নইলে তারই সেজ পিসি সাবি পিসির বাড়ির সর্বদা এই ধরনের কথার চাষ। সেই জন্যে না, এলোকেশীর কটু ভাষণে না, অবাক হয় সৌদামিনীর সহ্য শক্তি দেখে। এত অপমানের পর ওই রকম সহজভাবে কথা বলল ঠাকুরজি। এটা সত্যবতীর অদেখা। কটু কথার পরিবর্তে হয় কটু কথা, নয় ক্রন্দন, এই দেখতেই অভ্যস্ত সে। আর ঠাকুরজি কিনা বলছে হলোটা কি তা বলবে তো। এলোকেশী অবশ্য অবাক হন না, কারণ সৌদামিনীর এই সহ্য শক্তি তার পরিচিত। তবে তিনি তো আর প্রশংসায় উদ্বেল হন না, বরং এটা তার মামির প্রতি অগ্রাহ্য ভাব বলেই রেগে জ্বলে যান। এখনও তাই বললেন, হলোটা কি তা বলে বোঝাতে হবে? মনে মনে জানছ না, চোখে দেখতে পাচ্ছ না? একে ছিঁড়ের চুল বাঁধা হয়েছে, বউয়ের মাথায় বেড়াবেন উনি? ছি ছি, এতখানি বয়স হলো, কখনো শ্বশুরবাড়ির বউয়ের মাথায় বেড়াবেন উনি দেখিনি। গলায় দড়ি তোর শুধু, গলায় দড়ি যে একটা মাত্র মাথা, তাও একখানা বাহারি খোপা বেঁধে দিতে পারিস না? শুধু হেসে ওঠে। বউয়ের চুল যা বাহারি, ওতে আর বাহারি খোপা বাঁধা হয় না, বাঘ মানানোই যায় না। বাঘ মানানো যায় না? এলোকেশী ঝংকার দিয়ে ওঠেন। আচ্ছা, দেখবো দেখি কেমন না যায়। এই বাণুজ্য গিন্নির কাছে জব্দ হয় না এমন কোনো বস্তু জগতে আছে দেখি? ত্রিজগতের মধ্যে বাঘ মানাতে পারলাম না শুধু এই তোমাকে। বেশ তো মামি, তুমি নিজেই বউকে সাজিও না, তোমার একটা মাত্র বেটার বউ, বলে সৌদামিনী। আর এলোকেশী আরও ধেই ধেই করে ওঠেন। কি বললি সুধি? হ্যাঁ, এত আসপদ্দা, মুখে মুখে জবাব, এত অহংকার তোর কবে চূর্ণ হবে? কবে তোর দুঃখে শ্যালকুকুর কাঁদবে? সেই আশায় আছি আমি। এই তোকে দিব্যি দিলাম সুধি, যদি আর কোনোদিন তুই আমার বউর চুলে হাত দিবি। গুরুজনের দিব্যি গায়ে লাগে না, এ মানলে কি চলে গো? শুধু অম্লান মদনে বলে, তোমার হলো গে মন মর্জি, কোন দিন দেবে, কোন দিন বা ভুলে যাবে। কি বললি, কি বললি লক্ষ্মী ছাড়ি? আমার একটা বেটার বউয়ের কথা আমি ভুলে যাব? তাতে আর আশ্চর্য কি মামি? শুধু নিতান্ত অমায়িক মুখে বলে, তোমার সেগুনে কি ঘাট আছে? আপনার খিদে খাওয়া, তাই তো অর্ধেক দিন ভুলে যাও, ডেকে খাওয়াতে হয়। এলোকেশী সহসা থতমত খান। এটা ঠিক কোন ধরনের কথা ধরতে পারেন না, অভিযোগ না প্রশস্তি। তাই ভারী মুখে বলেন, হ্যাঁ আমি ভুলে থাকছি, আর রোজ তুমি আমায় ডেকে তুলে ঝিনুকে করে গিলিয়ে দিচ্ছ। আহা, তা না দি তোমার কি খেয়াল থাকে? না থাকে থাক, বউয়ের চুল আজ থেকে আমিই বাঁধবই বলে রাখছি। ওর চুলের দড়ি কাঁটা সব আমার ঘরে রেখে যাবি, পাখি কাটাগুলো দিতে ভুলবি না। দেবো, দিয়ে দেবো। তা বউয়ের বাবা যে সোনার চিরুনি, সাপ কাটা, বাগান ফুল ইত্যাদি করে একরাশ মাথার গহনা দিয়েছেন, সেগুলোই বা বাক্সে পুড়ে রাখছো কেন? সব বার করে বাহার করে দিও। সে আমি কি করব না করব তোর কাছে পরামর্শ নিতে আসবো না। অনবরত খালি চ্যাটাং চ্যাটাং কথা। ভগবান যে কেন কঠিন রোগ দিয়ে তোর বাকশক্তি হরণ করে নেন না, তাই ভাবি। তুই জন্মের শোধ বোবা হয়ে বসে থাক, আমি নৃসিংহতলায় ভোগ চড়াই। দোহাই মামি, ওসব মানত টানত করতে যেও না। দেবদেবীরা এক শুনতে আর এক শুনে বসে থাকে, হয়তো বোবার বদলে ঠুঁটো করে দেবে, তখন মরবে তুমি লাফিয়ে ঝাঁপিয়ে। কি বললি সদি? তুই ঠুঁটো হয়ে বসে থাকলে আমার সংসার অচল হয়ে যাবে? সাধে বলি, অহংকারের পাঁচপাতর, আমার সংসার আমি চালাতে পারি না ভেবেছিস? বাঁ হাতের কোড়ে আঙুলে পারি, কিন্তু সে আঙুলি বা আমি নাড়বো কেন? ভাত কাপড় দিয়ে তোকে পুষছি যখন। আহা, আমিও তো তাই বলছি গো, ঠুঁটো হলেও ভাত কাপড়টা দিতেই হবে। হবে, দায় পড়েছে, ঠ্যাং ধরে টেনে পগারে ফেলে দেবো। সর্বনাশ মামি, অবুদ্ধি করতে যেও না। পাড়াপড়শি তাহলে সেই পগারের পাঁক তুলে এনে তোমাদের গালে মুখে মাখাবে, বলে হাসতে হাসতে চলে যায় সৌদামিনী, সত্যবতীকে স্তম্ভিত করে রেখে। বড় সংসারের মেয়ে সত্যবতী তার এতটুকু জীবনে অনেক চরিত্র দেখেছে, এরকম আর দেখেনি। যাক, সকালে সেই ঘটনার পরিণামে আজ দুপুরের এই মল্লযুদ্ধ। সত্যি বড় ভারী চুলের গোড়া সত্য, অথচ এদিকে ঝুলে খাটো। এক গোছা কালো ঘুনসি দিয়ে কষে বেঁধে আর গোছা গোছা ঘুনসির ভেজাল মিশিয়ে বেনি দুটো যদি বা লম্বা করলেন এলোকেশী, তাদের প্রজাপতির ছাদে পাক খাওয়াতে গিয়েই গোড়া শুদ্ধ ঢিলে হয়ে নেমে এলো সত্যবতীর কপালের ফেরে। ঠিক সেই মুহূর্তে সত্যবতী বোধ করি পিঠের খিল আর পায়ের ঝেঁঝি ধরা কমাতে একটু নড়ে চড়ে বসল। ব্যাপারটা হলো পাত্রাধার তৈল কি তৈলাধার পাত্রের মতনই।
বন্ধনটা ঢিলে হয়ে পড়ার জন্যে মুক্তির সুখে নড়ে চড়ে বসল সত্যবতী? না, নড়ে চড়ে বসার জন্যে বেনি বন্ধনমুক্ত হয়ে গেল সেটা বোঝা গেল না। এলোকেশী দেখলেন বউ নড়ল না, চুল খুলল। এলোকেশী পাথরের দেবী নন, রক্তমাংসের মানুষ। এরপরও যদি তাকে ঠান্ডা মাথায় সহজভাবে বসে থাকতে দেখবার আশা করা যায়, সে আশাটা পাগলের আশা। পাগলের আশা পূরণ হয় না, হবার নয়। এতক্ষণে পরিশ্রম পণ্ড হওয়ার রাগে আর সৌদামিনীকে নিজের শিল্প প্রতিভা দেখিয়ে দেবার আশাভঙ্গে দিগ্বিদিক জ্ঞানশূন্য এলোকেশী সহসা একটা অভাবিত কাজ করে বসলেন। বউয়ের সেই খিল ছড়ানো সিধে পিঠটার উপরে গুম করে একটা গোলগাল কিল বসিয়ে দিয়ে বলে উঠলেন, হলো তো, গেল তো গোল্লায়, একদণ্ড যদি সুস্থির। কিন্তু কথা এলোকেশীকে শেষ করতে হলো না। মুহূর্তের মধ্যে আর এক প্রলয় ঘটে গেল। শাশুড়ির হাত থেকে চুলের ভার এক হ্যাঁচকায় টেনে নিয়ে সত্যবতী ছিটকে দাঁড়িয়ে উঠল। আর শাশুড়ির সঙ্গে যে কথা কওয়া নিষেধ, সে কথা সম্পূর্ণ বিস্তৃত হয়ে দৃপ্ত স্বরে বলে উঠল, তুমি আমায় মারলে যে। কিলটা বসিয়ে চকিতে হয়তো একটু অনুতপ্ত হয়েছিলেন এলোকেশী, কিন্তু সেই অনুতাপের অনুভূতি দানা বাঁধবার আগেই এই আকস্মিক বিদ্যুৎ আঘাতে এলোকেশী প্রথমটা যেন পাথর হয়ে গেলেন। বউয়ের কণ্ঠস্বর কেমন সেটা জানবার সুযোগ এ পর্যন্ত হয়নি এলোকেশীর, কেননা তার সঙ্গে তো বটেই, তার সামনেও কোনোদিন বউ কথা কয়নি, কইবার রেওয়াজই নেই। কোনো প্রশ্ন করে শুধু ঘাড় নেড়ে হ্যাঁ বা না জানিয়েছে। কথা যা আসে সদুর সঙ্গে, কিন্তু সেও তো নির্ভীতে। রাত্রে সৌদামিনীর কাছেই শোয়ে বউ, কারণ ডাগরটি না হলে তার ঘরে বরের প্রশ্ন ওঠে না। না, কোনো ছলেই সত্যর কণ্ঠস্বর এলোকেশীর কানে আসেনি। সহসা আজ সেই স্বর বাজের মতো এসে কানে বাজল। একে জোরালো গলা বউ মানুষের, এতটুকু একটা মানুষের। অনুতাপের বাষ্প ধুলো হয়ে উড়ে গেল। এলোকেশীও দাঁড়িয়ে উঠলেন, চেঁচিয়ে তেড়ে উঠলেন, মেরেছি, বেশ করেছি, করবি কি শুনি, তুইও উল্টে মারবি নাকি? সত্য তখন এলোকেশীর অনেক পরিশ্রমে গড়া সাতগুচ্ছির বেনি দুটোর মধ্যে আঙুল চালিয়ে জোরে জোরে খুলে ফেলতে শুরু করেছে। মাথায় কাপড় নেই, মুখের আঁচল খসেছে, সেই মুখে আগুনের আভা। এলোকেশীর কথায় একবার সেই আগুন ভরা মুখটা ফিরে অবজ্ঞাস্বরে উচ্চারণ করল সত্য, আমি অমন ছোট লোক নই, তবে মনে রেখো আর কোনোদিন যেন। কি বললি? আর কোনোদিন যেন? গলা টিপলে দুধ বেরোয় এক ফোঁটা মেয়ে, তার এত বড় কথা, মেরে তোকে তুলো ধুনতে পারি তা জানিস? সতী লক্ষ্মী ছাড়ি আনদিকি একখানা চালাকাট, কেমন করে বউ ঢিট করতে হয় দেখাই ত্রিজগৎকে। চালাকাট পিঠে পড়লেই তেজ বেরিয়ে যাবে, মারো না দেখি তোমার কত চালাকাট আছে। বলে দৃপ্ত ভঙ্গিতে শাশুড়ির মুখোমুখি দাঁড়িয়ে থাকে সত্যবতী, নির্ভীক দুই চোখ মেলে। জীবনে অনেকবার রেগে জ্ঞান হারা হয়েছেন এলোকেশী, অনেকবার বুক চাপড়েছেন, সাপমন্নি দিয়েছেন, দাপাদাপি করেছেন, কিন্তু আজকের মতন অবস্থা বোধ করি তার জীবনে আসেনি। এই অবস্থা যে তার কল্পনার বাইরে, স্বপ্নের বাইরে, তাই সহসা যেন নিথর হয়ে গেলেন তিনি। সাপের মতো ঠান্ডা চোখে শুধু তাকিয়ে রইলেন সেই দুঃসাহসের প্রতিমূর্তির দিকে। ঠিক এই অবস্থায় থাকলে কতক্ষণে কি হতো বলা শক্ত, কিন্তু ভাগ্যের কৌতুকে আরেক অঘটন ঘটে গেল। এই নাটকীয় মুহূর্তে উঠোনের বেড়ার দরজা ঠেলে বাড়িতে এসে ঢুকল নবকুমার। ঢুকেই যেন বজ্রাহত হয়ে গেল। একই পরিস্থিতি, সহস্র সাপের ফণার মতো একরাশ চুলের ফণায় ঘেরা সম্পূর্ণ খোলা মুখে এলোকেশীর মুখোমুখি অগ্নিবর্ষী দুই চোখে সোজা তাকিয়ে যে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, কে ও? নবকুমারের বউ নাকি? কিন্তু তাই কি সম্ভব? আকাশ থেকে বাজ পড়ছে, না পৃথিবীর মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে, না এমনকি প্রলয়ঙ্কর একটা ঝড়ও উঠছে, না অথচ নবকুমারের বউ নবকুমারের মার সামনে অমনি করে দাঁড়িয়ে আছে। আর নবকুমার ঢুকে হাঁ করে দাঁড়িয়ে পড়া সত্ত্বেও দৃকপাত মাত্র করছে না। অসম্ভব, অসম্ভব। এ অন্য আর কেউ, নবকুমারের অজানিত পড়শি বাড়ির মেয়ে। হয়তো ভয়ঙ্কর কোনো একটা কিছু ঘটেছে ওদের সঙ্গে। নবকুমার গলা খাকারি দিতে ভুলে যায়, সরে যেতে ভুলে যায়, স্তম্ভিত বিস্ময়ে তাকিয়ে থাকে। বিপদ যে ঘোরতর, অসম্ভব বলে একেবারে নিশ্চিত হতেই বা পারছে কই? বউয়ের মুখটা দেখবার সৌভাগ্য কোনোদিন না হলেও এই মাসখানেকের মধ্যে কোনো না কোনো 20-25 বার আভাসে ছায়ায় বউকে দেখতে পেয়েছে সে। যদিও পাছে কেউ দেখে ফেলে বউয়ের দিকে তাকিয়ে আছে নবকুমার, তাই সেই তাকানোটা পলকস্থায়ী হয়েছে মাত্র। তবু ক্যামেরার লেন্স পলকের মধ্যেই চিরকালের মতো ছবি ধরে রাখে।
মুখ না দেখুক, সর্ব অবয়বের একটা ভঙ্গি তো দেখেছে, আর দেখেছে ওই নীলাম্বরীর আঁচলখানে। অতএব মনকে চোখ ছেড়ে লাভ নেই, চোখ বুজে সূর্যকে অস্বীকার করতে যাওয়া হাস্যকর। পড়শিবাড়ির কেউ নয়, ওই দৃপ্ত মূর্তি নবকুমারের বউয়েরই। যে বউয়ের উদ্দেশ্যে নবকুমার স্বপ্নে জাগরণে নিঃশব্দ উচ্চারণে ক্রমাগত গেয়েছে গাইছে, কওনা কথা মুখ তুলে বউ দেখো না চেয়ে চোখ মেলে। কিন্তু সে কি এই চোখ? নবকুমার যেমন নিঃশব্দ এসেছিল, যদি পরিস্থিতি দেখে তেমনি নিঃশব্দে সরে পড়ত, তাহলে হয়তো নাটকের এই নাট্য মুহূর্তটা এমন চূড়ান্তে উঠত না। হয়তো সত্যবতী নির্ভীকভাবে সেখান থেকে সরে যেত, আর এলোকেশী জীবনে যত গালিগালাজ শিখেছেন সবগুলো উচ্চারণ করতেন বসে বসে। আর স্বামী পুত্র বাড়ি ফিরলে বউয়ের এই মারাত্মক দুঃসাহস আর ভয়ঙ্কর দুর্বিনয়ের কাহিনী বিস্তারিত বর্ণনায় পেশ করতেন। তারপর গড়িয়ে যেত ব্যাপারটা। কিন্তু নির্বোধ নবকুমার সেইখানেই দাঁড়িয়ে রইল হাঁ করে। আর একসময় এলোকেশীর চোখ গিয়ে পড়ল তার উপরে, দাওয়ার উপর তিনি, নিচে উঠোনের ছেলে। নবকুমারকে এভাবে হাঁ করে দাঁড়িয়ে থাকতে দেখে এলোকেশীও একেবারে হাঁ হয়ে গেলেন। তারপর সহসা সেই এতক্ষণে স্তব্ধ হয়ে থাকা হাঁ থেকে ভয়ঙ্কর একটা চিৎকার উঠল, ওরে লক্ষ্মী ছাড়া হতভাগা মেনিমুখ ছোঁড়া, পায়ে কি তোর জুতো নেই? জুতিয়ে জুতিয়ে ওর মুখটা যদি জন্মের শোধ ছেঁচে শেষ করে দিতে পারিস তবে বলি বাপের বেটা বাহাদুর। কিন্তু নবকুমার নিশ্চল। পরক্ষণেই সুর ফিরতা ধরলেন এলোকেশী, ওগো মা গো, কোথায় আছো দেখো গো, বেটা বেটার বউ দুজনে মিলে কি অপমাননিটা করছে আমায়। ওরে নবা, বামনের গরু, ছোটলোকের মেয়ে বিয়ে করে তুইও কি ছোটলোক হয়ে গেলি? দু পায়ে খাড়া দাঁড়িয়ে মায়ের অপমানটা দেখছিস? তবে মার মার, ঝাঁটা মার আমাকেই, ঝাঁটা খাওয়াটাই উপযুক্ত শাস্তি আমার। নইলে এখনও ওই বউকে ভিটের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে দে, মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গলা ধাক্কা দিয়ে বের করে দে না।